সত্যজিৎ রায়ের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। আজকের গল্প ধুমনগড়ের হান্টিং লজ। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় শ্রাবণ 1391 বঙ্গাব্দ অর্থাৎ 1984 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে তারিণী খুড়ো এবং তার সাঙ্গপাঙ্গ প্রতাপ নারায়ণ, ঈশ্বরী প্রসাদ এবং আদিত্য নারায়ণ। শুরু হচ্ছে ধুমনগড়ের হান্টিং লজ। বাহ বাহ বাহ, আজকে গল্পের জায়গাটা ভালো বেছেছিস তো তোরা। হ্যাঁ খুড়ো, এটা আমার চয়েস বুঝছো। তবু ওই তো এরা আসবে না করছিল, আমি বললাম চল বাড়ির কাছে, এই জায়গাটা ভালো। আমার তো মনে হচ্ছে খুড়োরও হয়তো ভালো লাগবে। দেখেছিস আমার চয়েস করা জায়গা খুড়োর কেমন ভালো লেগেছে? খুড়ো দেখে দেখে তোমার এই জায়গাটাই পছন্দ হলো? হ্যাঁ, এই এক পয়লা বৃষ্টি বৈকালে হয়ে গেল, এখন কিরকম ঠান্ডা ঠান্ডা ভুতুড়ে ভুতুড়ে পরিবেশ, তোমার দেখে দেখে এইটাই ভালো লাগলো। তা খুব একটা খারাপ না খুড়ো, জায়গাটা ভালো, কিন্তু আরো ভালো লাগছে এই যে বনফায়ারের আগুনে বেশ ঠান্ডা ব্যাপারটা বেশ উপভোগ করা যাচ্ছে। একটা গরম গরম লেস আসছে আগুন থেকে, চারিদিকে ঠান্ডার একটা ব্যাপার বৃষ্টির জন্যে, খারাপ না, আমার তো বেশ ভালো লাগছে। খুড়ো তাহলে পরিবেশ হিসাবে একটা মানানসই গল্প আজ একটা শোনাও শুনি, কি বলিস তোরা? শোনাও একখানা জমাটিদার গল্প বলো তিনি। বলছিস তবে শোন, মাথায় উদ্ঘট উদ্ঘট সব নানান শখ চাপে মানুষের, কিন্তু আমার যেমন চেপেছে তেমন আর কারুর চেপেছে কিনা ঠিক বলতে পারবো না। ভূত সচরাচর 4 প্রকার হয়। খুড়ো একেবারে মাস্টার হয়ে গেলে যে, ভূতের আবার প্রকারভেদ, তাও আবার 4 প্রকার। কাঠি নয়, গল্প শোনো। যেমন পরিবেশ ভুতুড়ে পরিবেশ, তেমন ভুতুড়ে ভুতুড়ে গল্প। কি চলবে তো? চলবে মানে খুড়ো, এ তো পুরো দৌড়বে। তবে তবে শোন, ভূত 4 প্রকার হয়। 1, অশরীরী আত্মা, যাকে চোখে দেখা যায় না। 2, ছায়া মূর্তি। 3, নিরেট ভূত, দেখলে মনে হবে যেন জ্যান্ত মানুষ, কিন্তু সময় অসময়ে হঠাৎ করেই চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে যাবে। আর 4, যেন নরকঙ্কাল, যদিও সে কঙ্কাল চলে ফিরে বেড়ায়, আবার কথাও বলি। আমার 4 রকম ভূতেরই অভিজ্ঞতা রয়েছে। তাহলে খুড়া আজ কোন প্রকার ভূতের গল্প বলছেন আপনি? তোরা তো পত্রিকা পড়িস, নিশ্চয়ই তোরা লক্ষ্য করেছিস যে আজকাল সাক্ষাৎকারের একটা হিড়িক পড়েছে। খেলোয়াড়ের সাক্ষাৎকার, আর্টিস্ট গাইয়ে বাজিয়ে নাচিয়ে ফিল্ম স্টার, সকলেরই সাক্ষাৎকার। আর এইসব নাম করা সব লোকেদের মনের কথা তাদের নিজের মুখে শুনে পাঠকও আহ্লাদে আটখানা। আমিও যখনকার কথা বলছি 64, আমার বয়স তখন 40-এর ঘরে। তখন এই ব্যাপারটা তেমন চালু ছিল না। আমি তখন ডেকান হেরান কাগজের রিপোর্টার, ব্যাঙ্গালোরে থাকি। খবরের ধান্দায় আমাকে চরকি পাক খেতে হয়। যা হোক, বিপদের তোয়াক্কা করি না বলে দাঙ্গা, খুন খারাপি, অগ্নিকাণ্ড, এসব বেয়ারা যত সব রিপোর্টিং আছে সব আমাকেই পাঠানো হয় এসবের কাজে। তার মানে এখন যা তার থেকে আরো বেশি টাং পেতে তখন ছিলে? তখন তো খুড়োর ইয়াং বয়স হবে না আবার? তা যা বলেছিস ভাই। এই সময় ডেকান হেরেল্ডেরই
একটা ফাইল ঘাঁটতে ঘাঁটতে প্রায় বছর সাতেকের প্রথমে একটা লেখা চোখে পড়লো। লেখক এক সাহেব, নাম রবার্ট ম্যাকার্ডি। লেখার বিষয় হলো ধুমুলগড়ের হান্টিং লজ, উত্তরপ্রদেশের একটা ছোট্ট শহর। চাঁদা থেকে ওই 70 কিলোমিটার পশ্চিমে। চারিদিকে জঙ্গল, আর সেই জঙ্গলের চারিপাশে নানান গাছগাছালি, আর তার মধ্যে থেকে দেখা যাচ্ছে একটা টিলার উপর রাজার হান্টিং লজ, বা ওই যাকে বলে শিকারাবাস। দিব্যি রাত্রিবাস করা যায় এমন একটা বাড়ি, আর তার ছাদে বসে জন্তু জানোয়ারও মারা যায়। ভারতবর্ষের নানান প্রদেশে বহু রাজাদের এরকম নানান হান্টিং লজ ছিল। ম্যাকার্ডি সাহেব এই সবগুলো স্টাডি করতেই ভারতবর্ষে এসেছিলেন। ধুমুলগড়ে এসে তিনি হান্টিং লজে গিয়ে আবিষ্কার করেন যে লজটি হন্টেড, অর্থাৎ সেখানে একটি প্রেতাত্মা বাস করে। আরে বাবা, কি বুঝলি? বাবা, গাটা ছমছম করে খুড়ো। তারপর খুড়ো? ম্যাকার্ডি খবর নিয়ে জানেন যে ওই হান্টিং লজে ধুমুলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণ সেখানে মারা যান। ছোট কুমার প্রতাপ নারায়ণ সেটা ভেরিফাই করে। লেখাটা পড়ার পর থেকেই আমার মাথায় একটা অদ্ভুত ফন্দি ঘুরতে লাগলো। এটা আমার বিশ্বাস এবং অনেকেরই বিশ্বাস যে মানুষ মরে গেলে ভূত হয় তখনই যখন মৃত্যুটা স্বাভাবিক না হয়ে অপঘাত জাতীয় হয় কিছু। খুন, আত্মহত্যা, বাজ পড়ে মরা, গলায় দড়ি দিয়ে মরা, জলে ডুবে মরা, হিংস্র জানোয়ারের হাতে মরা, এই সব ক্ষেত্রেই মৃত ব্যক্তির আত্মার টেন্ডেন্সি হয় যে তল্লাটে তার মৃত্যু হয়েছে তারই আশেপাশে ঘোরাফেরা করা, যেন সে অকালে প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া কাটাতে পারছে না। ডেকান হেরাল্ডের পুরনো ফাইলেই জানতে পারলাম যে 10 বছর আগেই ধুমুলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণ হান্টিং লজে বন্দুক সাফ করবার সময় হঠাৎ বেখেয়ালে ভুলবশত গুলি ছুটে মারা যান। তবে সে মৃত্যুটা আত্মহত্যাও হতে পারে, কিন্তু সঠিক জানার একটা উপায় ছিল না। অপঘাত ঠিকই, তাই প্রেতাত্মার উপস্থিতিতে আশ্চর্য হওয়ার তেমন কিছু নেই। তাই আমার মনে হলো এই প্রেতাত্মার দেখা পেলে তার একটি সাক্ষাৎকার নিলে কেমন হয়। কি কারণে সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটা জানা যাবে কি? কিভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক বর্ণনা পাওয়া যাবে কি? তার অতৃপ্ত বাসনা কিছু আছে কি? সে বাসনা যদি তার পূরণ হয় তাহলে কি সে এই জগতের মায়া ত্যাগ করতে পারবে? আমার কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণানকে আমি বললাম, সাহেব, আমার 7 দিনের ছুটি চাই। ছুটিও হয়ে গেল। আমি সেই 7 দিনের জন্য ধুমুলগড় পাড়ি দিলাম। তারা অন্ধকারে টেবিলের চারপাশ ঘিরে বসে প্ল্যানচেট করে, তারাও প্রেতাত্মার সঙ্গে কথোপকথন চালায়, কিন্তু সেটা হয় একটি তৃতীয় ব্যক্তির মাধ্যমে, যাকে বলে মিডিয়াম। এখানে ভূতকে দেখা যায় না, ফলে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে বুজরুকির অনেক সুযোগ থাকে। প্ল্যানচেটে তাই আমার অত বিশ্বাস নেই, কিন্তু ভূতে বিশ্বাস আছে। হ্যাঁ, কারণ তোরা তো জানিস ভূতের অভিজ্ঞতা আমার নিজের অনেকবার হয়েছে। তাই ধুমুলগড়ের ছোট কুমার প্রতাপ নারায়ণ এখন গদিতে বসেছে, কারণ বাপ শঙ্কর নারায়ণ মারা গেছে। বছর 5 হলো। বড় ছেলে আদিত্য হান্টিং লজে মারা যাওয়ায় বাপের সমস্ত সম্পত্তি ও ক্ষমতা সব ছোট কুমারই তো পেয়েছে। স্টেটের ম্যানেজারকে আমি আগেই চিঠি লিখে আমার আসার কথা আমি সবিস্তারে জানিয়ে দিচ্ছিলাম। ধুমুলগড় আমি পৌঁছে ভদ্রলোকের সঙ্গে আমি দেখা করে আমার অভিপ্রায় আমি জানালাম। ম্যানেজার ঈশ্বরী প্রসাদ বললেন যে রাজার সঙ্গে একবার কথা বলে নেওয়া দরকার। সবাইকে আবার হান্টিং লজে ঢুকতে দেওয়া হয় না। ঈশ্বর প্রসাদই
রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আমার করিয়ে দিলেন। রাজার সুসজ্জিত অফিস ঘরে রাজা প্রতাপ নারায়ণের সঙ্গে আমি দেখা করলাম। বয়স 40-এর বেশি না, চাড়া দেওয়া কোপ, শরীরে চর্বি যেন একটু বেশি, পোশাক একদম সাহেবি ধরনের, তার উপর দুহাতে আংটির যা বহর, কেমন যেন বেমানান। রাজা সাহেব আমার আসার কারণ জিজ্ঞেস করাতে অকপটে তাকে সব বলে দিলুম। রাজা শুনে বললেন, এ তোমার দেখছি সব উদ্ভট শখ, এতে কোনো সন্দেহই নেই। তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় তবে আমি বলবো আমার দাদা লজে ভূত হয়ে অবস্থান করছেন। এ কথাটি আমার মোটেও কিন্তু ঠিক বিশ্বাস হয় না। ভূত জিনিসটাতেই আমি বিশ্বাস করি না। আর সে ভূত থাকলেও তোমার সঙ্গে কথা বলবে, তোমার প্রশ্নের জবাব দেবে, এমন আশা করাটাই বোধহয় ঠিক না। দেখুন, আমি কিন্তু আপনার এই পুরো ব্যাপারটা যেটা আমি বললাম বা যেটা করতে চাইছিলাম সেটা মেকানি সাহেবের থেকে জেনে, মানে তার লেখা কিছু অংশ থেকে আমি জেনে তবেই কিন্তু এখানে এসেছি। দেখো, ম্যাকার্ডির ধারণা ভারতবর্ষ হচ্ছে ভূত প্রেতের ডিপো। তাকে বলে বোঝাতে পারিনি যে এ ধারণা ভুল। পোড়ো বাড়ি দেখলেই সাহেব সেটাকে ভূতের বাড়ি বলে ধরে নিত। সাহেবের পুরো ব্যাপারটাই কল্পনা ভিত্তিক। রাজামশাই, তবুও ব্যাপারটা একবার যাচাই করলে ক্ষতি কি? এতদূর যখন এসেছি তখন অনুসন্ধান না করেই ফিরে যাব? উম, উম, আচ্ছা, তুমি এত করে বলছো যে কালে দেখবে, দেখো চেষ্টা করে। আমার খুব একটা অসুবিধা নেই, তাও অনেক দূর থেকে এসেছো। ঠিক আছে, আমার এই রাজবাড়ি থেকে হান্টিং লজের দূরত্ব প্রায় 1.5 মাইল। সেখানে পৌঁছতে কিন্তু তোমাকে ওই জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে, আর ওই সাপের মতো আঁকা বাঁকা রাস্তা, ওর মধ্যে দিয়েই পৌঁছতে হবে। ঠিক আছে? এই ঈশ্বরী প্রসাদ, ঈশ্বরী প্রসাদ। জি বাবু, এই যে আসছি। জি রাজামশাই। হ্যাঁ, ডাকছিলাম। শোনো, তুমি এনাকে একটা জিপের ব্যবস্থা করে দাও। ইনি আমাদের হান্টিং লজে থাকবেন, সেখানে যাওয়ার জন্য জিপের প্রয়োজন। তো এনাকে একটা জিপের ব্যবস্থা করে দাও। ঠিক আছে? তুমি এক কাজ করো, রাত 10টা নাগাদ ওনাকে জিপে করে নিয়ে পৌঁছে দেবে, আর ভোর রাত্রে গিয়ে আবার নিয়ে চলে আসবে। ঠিক আছে? জি সাহেব। ধন্যবাদ রাজামশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে না না, ঠিক আছে। তুমি অনেক দূর থেকে এসছো, দেখো কিছু পাও কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজামশাই।